পরে ওই আন্টি, যেই আন্টির বাসায় দিয়ে দিচ্ছে আর কি, যে আঙ্কেল মারা গেছে, পরে মারা যাওয়ার পরে ওই আঙ্কেলের একটা মেয়ে ছিল, ওই মেয়ের সাথে স্কুলে যাওয়া আসা করতাম, কোচিংয়ে যাওয়া আসা করতাম, মানে তাদের তো নিজের গাড়ি ছিল, ড্রাইভার ছিল, তো মেয়েটার সাথে শুধু আমি যাইতাম। মানে মানে কাজ কাম তো ভারী কাজ করতে পারতাম না, যেমন ঘর মুছতে পারতাম না, মানে কোনো কিছুই পারতাম না, রান্না বাড়ি কোনো কিছু পারতাম না। তো এটার জন্য একটা কাজের বুয়া রাখছে, সকালে এসে রুটি বানিয়ে দিত, কাপড় ধুয়ে দিত, ঘর মুছে দিত, আমি শুধু এই মেয়েটার সাথে যাওয়া আসা করতাম। আপনার নাম কি? চাঁদনি। এটা বাবা মায়ের দেয়া নাম? জি। চেঞ্জ হয়নি নাম? না। চাঁদনি আনুমানিক বয়স দিয়েছেন 22 বছর, তাই না? আপনার তো গ্রামের নাম মনে আছে? জি, কুষ্টিয়া রান্নাকর কদমতলা। কুষ্টিয়া রানাকর কদমতলা যান নাই কখনো? না, বাবা মারা যাওয়ার পরে আর যাইনি। চেষ্টাই করেন নাই কখনো? না, অনেকে বলছেন যাওয়ার জন্য, আমি যাইনি। ঘটনাটা বলেন তো, কি হয়েছে একেবারে ছোটবেলা থেকে? আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা বাবা অনেক অসুস্থ ছিল, তখন বাবা আমাকে বলতো তুমি তোমার মার কাছে কখনো যাবা না। বাবা বলতে এই কথা? হ্যাঁ, বাবা বলতো। মা ছিল না সাথে? না, মা আমাকে থুয়ে বাবার কাছে রেখে কই চলে গেছে সেটা আমি জানি না। আচ্ছা। তো বাবা খালি বলতো তুমি তোমার মার কাছে যাবা না, এটা বলে খালি কান্না করতো। বাবা কান্না করতো? হ্যাঁ, বাবা। আপনার আর কোনো ভাই বোন ছিল না? দুইটা ভাই ছিল, দুইটা ভাই আছে, কিন্তু সৎ না আপন সেটা আমি জানি না। আপনার বড় ছিল? হ্যাঁ। ওকে, তারপরে বাবা খালি কান্না করতো, অনেক অসুস্থ ছিল, যেখানে বসায় রাখতাম সেখানেই বসে থাকতো বাবা, কোনো কিছু খাইতে পারতো না, মানে প্যারালাইসের মতো আর কি হয়ে গেছিল। পরে বাবা আমাকে বলছে তুমি তোমার মার কাছে যাবা না, আমি এক মহিলার কাছে দিয়ে যাবো, একটা আন্টির কাছে, উনি তোমাকে রাখবে। তা আমি বলতাম ঠিক আছে দিয়ে যাইও। তো এর কয়েকদিন পরে আমাকে ওই আন্টির কাছে দিয়ে দেয়, আন্টির হাতে তুলে দিছে। এর এক সপ্তাহ পরে আমি বাবাকে দেখতে আসছি, আন্টির বাসায় তো আমি চলেই গেছিলাম, তো আন্টি আবার আমাকে নিয়ে বাবার বাসায় ফল, আপেল, কমলা এডি সব কিছু নিয়ে দেখতে গেছি বাবাকে। তো বাবা খায় না, খালি কান্না করে, আমি খাওয়াই দিতাম, বাবা খায় না। পরে খায় না, পরে দাদি খালি বলতো যে তোমার ভাই, আমার একটা ভাই ছিল যে হিরু বিরু, দুইটা ভাই। হিরু বিরু? তো ভাই তখন বলতো যে আমি তো বিয়ে করি নাই, তোমারই তো আমি পালতাম, তুমি তো একটা বোনই আমাদের, তোমারই তো পালতাম। তো দাদি খালি বলতো যে আমরাই তো ভাত খেতে ভাত পাই না, তুমি তোমার ভাইরা বিয়ে করলে কি তুমি ভাত দিবে তোমাকে, এটা বলছেন। আচ্ছা। তো ওই মহিলা তো আবার সামনে ছিল, ওই মহিলাটা বলছে ঠিক আছে সমস্যা না, আপনার নাতিকে আমি পালবো। মহিলাটা বলতো? মহিলা বলছে। আচ্ছা, মহিলাটার সম্পর্কে কি হতো আপনাদের? মহিলা বাবার কি লাগে সেটা আমি জানি না। জানতেন না? আচ্ছা, তারপর? পরে তো আমাকে মহিলাটা নিয়ে চলে যান। পরে এর এক সপ্তাহ পরে আমার ভাই ফোন দিছে যে বাবা মারা গেছে, আমাকে নিয়ে যাইতে। হিরু বিরু? হ্যাঁ। আচ্ছা। পরে বাবাকে দেখতে গেলাম, লাশ দেখে মাটি টাটি দিয়ে, তারপর 103-4 দিনের যে খরচটা করে দোয়াটা পরে আর কি, ওইটা করা শেষ করে আমি ওই বাসা থেকে আমাকে নিয়ে চলে যায় কুষ্টিয়া থেকে পাবনা ঈশ্বরদীতে চলে যাই। তো তখন সেখানে থাকতে থাকি, বড় হই, তার একটা মেয়ে ছিল, মেয়েটা নাচ করে। তো মহিলাটার বাসায় মানে যে সময় একটু বুঝা রয়েছি, 10-11 বছর হয়েছি, তখন উনি আমাকে নিয়ে ঢাকায় চলে আসে। এই সময়টাতে পুরো সময় ধরে আপনি জানেন না আপনার মা কোথায়? মার ছবি ছিল ওই আন্টির কাছে। কিন্তু মাকে নিয়ে কি গল্প শুনেছেন? আন্টির কাছ থেকে কিছু শুনেছেন যে মা কোথায় গেছে বা কি অবস্থা? কি অবস্থা, কি শুনেছেন? মা বলে বিয়ে করছে, মার 2টা বেবি ছিল, মারা গেছে হইছে বলে। কিন্তু আপনার সঙ্গে কখনো দেখা করেনি? মানে দেখা করছে, আমাকে নিয়ে অনেক বিচার বসাইছে, বা আমাকে নিয়ে ধরেন কি যেন কোর্টে গেছে এরকম কোনো কিছু? কোর্টে না, তাহলে মানে আমাকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে আমার মা। আচ্ছা। মানে বিচার বসাইছে আমাকে। যখন আপনি এই মহিলার কাছে ছিলেন? তখন আমাকে এই মহিলা নিয়ে গেছে বিচারে। তো আমাকে সবাই জিজ্ঞেস করছে ওখানকার যে তুমি তোমার মার কাছে যাবা নাকি তুমি তোমার বাবার কাছে যাবা, বাবা তো মারাই গেছে, না তুমি আন্টির কাছে থাকবা। আমি বলছি না, আমিও আন্টির কাছে থাকবো। সবাই বলছে তোমার মা তোমাকে ডাকতেছে, তুমি যাও। আমি আর যাইনি মার কাছে। পরে আন্টিটা আমাকে নিয়ে চলে আসলো। পরে অনেকের কাছে শুনছি যে মা বিয়ে করছে, আর একটা আর 2টা বাচ্চা আছে, এটা শুনছি। কিন্তু আমার মার ঘরে কিন্তু একটা ভাই বলেছিল, ভাইয়ের নাম ইমরান, ঠিক আছে, ভাইয়ের নাম ইমরান, কিন্তু এইটা মনে আপন ভাই হইতে পারে, ওই 2টা মনে সৎ হইতে পারে, এটা আমি সঠিক জানি না। তো মহিলা আপনাকে নিয়ে ঢাকায় চলে আসলো, তো আপনি আপনার মায়ের কাছে গেলেন না কেন? সবাই তো মায়ের কাছে যেতে চায়। বাবা বলছিল, ওই যে বাবা বলে গেছে, এটার কারণে করেন, এটার জন্য যাইনি। তারপর তো তখন মহিলাটা আমাকে নিয়ে কমলাপুর চলে আসে, ঢাকা। জি।
কমলাপুর ওখানে একটা বাসা নিচ্ছে, তাই সে ওখানে আমাকে নিয়ে চলে আসলো। তো ওখানে থাকলাম অনেক দিন, প্রায় 3-4 মাসের মতো থাকি। তখন ওই আন্টিটা আমাকে একদিন বললো যে আসো তোমাকে নিয়ে ঘুরতে যাই। তা আমি বললাম যে ঘুরতে যাব, কোথায় যাব? 10-11 বছর বয়স তখন আপনার? হ্যাঁ, আরো আচ্ছা। বেশি মনে হইতে পারে, তখন Okay. কি সবই বুঝি আমি। ওকে। পরে তখন আমাকে নিয়ে রাস্তায় আসলো রিক্সা দিয়ে। অর্ধেক রাস্তা থেকে আরেকজনের কাছে আমাকে দিয়ে দেয়। ওনার একটা প্রাইভেট কার ছিল, উনি তেমন বয়স্কও না, মানে একটা আঙ্কেল আর কি, আঙ্কেলের মতোই। তো মামা বলে ডাকতাম ওনাকে। ওনার বাসা আমাকে নিয়ে চলে গেল। ওই আন্টিটা অর্ধেক রাস্তা থেকে আমাকে দিয়ে, আমাকে গাড়িতে উঠাই দিয়ে, ওই আন্টিটা চলে গেছে আন্টির বাসায়। ওই আঙ্কেলটা আমাকে নিয়ে আঙ্কেলের বাসায় চলে যায়, ঢাকা গ্রিন রোড। আমি বুঝি নাই, উনি দিয়ে দিয়েছে? হ্যাঁ, আন্টিটাই দিয়ে দিল? আন্টিটা দিয়ে দিছে ওনার কাছে। এটা আপনাকে শেয়ার করেন না এর আগে? না, আমাকে কখনো শেয়ার করে নাই। কি বলেছে, মানে কিভাবে দিল আপনাকে? বলছে যে আমাকে ঘুরতে নিয়ে যাবে। ওই লোক? না, ওই আন্টিটা আমাকে বলছে ঘুরতে নিয়ে যাবে। আচ্ছা, যার কাছে আপনি এতদিন ছিলেন। হ্যাঁ। তো ইনি নিয়ে গিয়ে ওই লোকের হাতে দিল? হ্যাঁ। তো দেওয়ার সময় বললো না যে তুমি কোথায় যাচ্ছ? না, আপনি জিজ্ঞেস করলেন আমি না? জিজ্ঞেস করি না কিছু। আমি তো তেমন আর কি সবই বুঝতাম। তা আমি মনে করছি যে ও আন্টিটাও মনে হয় যাবে। কোথায় যাবে? মানে আমার সাথে আর কি যাবে গাড়িতে। তো আমাকে তো গাড়িতে উঠাই দিছে। হ্যাঁ। আমি মনে করছি আমার সাথে মনে হয় যাবে। হ্যাঁ। তো আঙ্কেলটা আবার গাড়িটা নিয়ে টান দিছে, যাইতেছে। গাড়ি বলতে কি ওনার নিজের গাড়ি, প্রাইভেট কার? নিজের গাড়ি। ওকে, আচ্ছা। পরে আমাকে আর বলে না কিছু। পরে গ্রিন রোড গিয়ে দোতলায় উঠছি, তাদের 10 তলা বিল্ডিং, তার নিজেরই বিল্ডিং। এটা কিচ্ছু বলে না? এত বছর রাখার পরে বললো না তোমাকে কোথায় দিচ্ছি, কার কাছে পরে দিচ্ছি? শুনছি যে উনি নাকি ধর্মের মা ডাকছে আঙ্কেলটা ওই মহিলাকে। আচ্ছা, তারপরে ওখানে কি হলো? যাওয়ার পরে 10 তলা বিল্ডিং? ওখানে গেছি, দোতলায় উঠলাম। তো ওনার একটা মেয়ে আছে, ওনার বউ আসছিল। তখন ওনারা নাকি বলছে আমাকে কাজের জন্য নিয়ে আসছে। কাজের জন্য নিয়ে আসছে। তো তাদের বাসায় থাকলাম প্রায় 5-6 বছরের উপরে মনে থাকছি। এই সময়টা তার ওই মহিলাকে আপনি দেখেন নাই? না, ওই মহিলাটা আর আসেই নাই। পরে ওই বাসায় গিয়ে শুনছি যে ওনারা নাকি বলছিল ওই মহিলাকে আমাকে তাদের বাসার জন্য কোনো কাজের মেয়ে দিতে। তো এটার জন্য নাকি সে আমাকে দিয়ে দিছে। পরে আচ্ছা, আপনাকে প্রশ্ন আবার হঠাৎ করে করতে ইচ্ছা করলো বলেই করছি এটা। এই যে আপনি বাবা মারা যাওয়ার পরে একজনের বাসায় গেলেন, গিয়ে আপনি ওখানেও কাজের মেয়ে হিসেবেই থাকলেন, তাই না? তারপরে আরেকটা জায়গায় চলে গেলেন, বিনা প্রশ্ন বিনা বাক্যবাণে আপনি ওখানে গিয়েও শুনলেন যে আপনাকে কাজের মেয়ে হিসেবে আনা হয়েছে। ছোটবেলা থেকেই আপনার এই যে বড় হয়ে ওঠা, আপনার নিজের কখনো খারাপ লাগতো না যে সবাই আপনাকে কাজের মেয়ে হিসেবে ট্রিট করে? আর 10 জন তো সবাই নর্মালি বাঁচে, পরিবারের সাপোর্ট পেয়ে অন্যরকম ভাবে বাঁচে, কিন্তু আপনি যে পরিবারে যাচ্ছেন সেখানে শুধু কাজ করার জন্য যাচ্ছেন, আপনার খারাপ লাগতো না এগুলা? খারাপ তো লাগতোই। কখনো মনে হতো না যে আমি তো লেখাপড়া করতে পারতাম, আমারও তো একটা সুন্দর জীবন থাকতে পারতো? 5 বছর বাবা মারা গেছে, কেউ নাই দেখার। 5 বছর 7 বছর এক জায়গায় থাকার পরে তাকে বিনা প্রশ্নে বিনা বাক্যে একটা পরিবেশে দিয়ে দেওয়া হচ্ছে। আমি প্রশ্নটা না করলেও আপনারা হয়তো বা ইমোশনটা বুঝতে পারতেন ওর, যে প্রশ্নটা করার প্রয়োজন ছিল। হ্যাঁ, এবং 5-7 বছর ধরে সে একটা বাসায় আছে, হাসি মুখে মেনে নিচ্ছে যে আমি একটা কাজের মেয়ে। তারপর কি হলো? পরে সেই বাসায় আমাকে নিয়ে তাদের বাসায় 5-6 বছরের উপরে ছিলাম। তো 1-2 সপ্তাহ পরে ওই আঙ্কেলটা আমাকে বলছে যে তোমরা রেডি থাইকো, তোমাকে নিয়ে তোমাদের সবাইকে নিয়ে ঘুরতে যাবো। তা আমি বলছি ঠিক আছে। সবাই আমরা রেডি ছিলাম যে আঙ্কেল আসলে ঘুরতে যাব, আমাদেরকে নিয়ে যাবে। তা আদর করছে, তারা অনেক আদর করছে। পরে ওই আঙ্কেলটা গেছে ইয়াতে, বসুন্ধরা আছে না, বসুন্ধরা জিম করতে গেছে। সুইমিং পুলে সুইমিং করতে গেছে, জিম করে সুইমিং গেছে। পরে বলে বুকে ব্যথা করছে, হঠাৎ করে বুকে ব্যথা উঠছে। তো লিফটের সামনে গেছে, লিফটের সামনে গিয়ে উনি আটকা পড়ে গেছে মাটিতে। আচ্ছা। পরে সবাই ধরাধরি করে নিয়ে মেডিকেল নিয়ে গেছে, উনি মারা গেছে। পরে মানে খবর পাঠাইছে, মেডিকেল যে নিয়ে গেছে। ওনার বসুন্ধরা আবার 6টা দোকান আছে, ওনাদের নিজের দোকান, অনেক বড় লোক তারা। পরে তারা বাড়িতে ফোন দিছে যে এমন এমন মারা গেছে উনি। তা আমরা সবাই দেখলাম, ওই মহিলাটাও আসছে, যে মহিলা আমাকে দিছে ওই মহিলাটাও আসছে। ওই মহিলাটা দেখে মেকে মানে মাটি মুটি দিয়ে আঙ্কেলটাকে পরে চলে গেছে। আঙ্কেলটা মারা যাওয়ার পরে একবারই শুধু আসছে, আর আসে নাই আন্টি। পরে ওই আন্টি, যেই আন্টির বাসায় দিয়ে দিচ্ছে আর কি, যে আঙ্কেল মারা গেছে, পরে মারা যাওয়ার পরে
ওই আঙ্কেলের একটা মেয়ে ছিল, ওই মেয়ের সাথে স্কুলে যাওয়া আসা করতাম, কোচিংয়ে যাওয়া আসা করতাম, মানে তাদের তো নিজের গাড়ি ছিল, ড্রাইভার ছিল। তো ওই মেয়েটার সাথে শুধু আমি যাইতাম। মানে মানে কাজ কাম তো ভারী কাজ করতে পারতাম না, যেমন ঘর মুছতে পারতাম না, মানে কোনো কিছুই পারতাম না, রান্না বাড়ি কোনো কিছু পারতাম না। তো এটার জন্য একটা কাজের বুয়া রাখছে, সকালে এসে রুটি বানিয়ে দিত, কাপড় ধুয়ে দিত, ঘর মুছে দিত, আমি শুধু এই মেয়েটার সাথে যাওয়া আসা করতাম। তারপর আবার কোনো কিছু না পারলে আবার মারতো আমাকে, অনেক অনেক মারতো। আবার একটা বিস্কুট আনলো, এটা গুনে গুনে রাখতো। আবার আঙ্কেলটা মারা যাওয়ার পরে এমন করছে, আঙ্কেল আবার থাকলেও অনেক আদর করছে আমাকে, মানে মেয়ের মতোই দেখছে আঙ্কেলে। পরে মানে মারতো তখন একজন 5-6 বছরের উপরে হয়ে গেছে, থাকতেছি যখন সব কিছু বুঝি, বড় হয়ে গেছি। পরে একজন আমাকে বলল যে তোমাকে এমনি মারে, তুমি এক কাজ করো, বিদেশ চলে যাও, এমন এমন এক জায়গায় যাও, পুলিশের কাছে যাইবা, গিয়ে সব কিছু ভেঙে চুরে করবা, হেরা তোমার অফিসে নিয়ে যাইব, যা আমাকে বিদেশ পাঠাই দেন। পরে আমি এক সন্ধ্যাবেলা আঙ্কেল আন্টি জানি কই গেছে, পরে সন্ধ্যাবেলা আন্টি আবার আসছে, সন্ধ্যার পর পরে আসছে, বিকেল মানে সকালে বের হইছে আর কি। তো সকালে বের হইছে, পরে আমি আবার কি করছি, চার পানি বসাইছি আর নুডলস রান্না করতে, নুডলস সিদ্ধ করতে দিয়ে আমি ঘর থেকে বের হয়ে গেছি। পরে পরে ইয়াতে এই যে কোন একটা জায়গাতে গেছেন, কি হয়েছে, গিয়ে কি করেছেন, পুলিশের কাছে গেছেন? না, রেল স্টেশন আছে না, হ্যাঁ। এয়ারপোর্ট রেল স্টেশন, হ্যাঁ। এই রেল স্টেশন গেছি। পরে একটা মহিলা আমাকে বলতেছে, আসো তোমাকে আমি আমাদের বাসায় নিয়ে যাব। আমি বলছি না, আমি যাব না। তখন তো আপনি মোটামুটি পরিণত বয়সের। হ্যাঁ, তখন আমি সবই বুঝি আর কি। হ্যাঁ। তো মহিলাটা আমাকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কাকে যিনি ফোন দিছে, একটা ফোন দিছে, 3-4টা হুন্ডার আসছে নেওয়ার জন্য, আমাকে দেখে নিবে। তো এটা আবার একটা পুলিশের চোখে পড়ে গেছে, পরে পুলিশটা আমাকে আটকাইছে, বলছে না, আমি আবার সবকিছু বলছি, এমন এমন এখান থেকে আসছি, মহিলাটা আমাকে নিবে। তো এমন এমন একজনকে ফোন দিছে, 3-4টা হুন্ডারও আসছে নেওয়ার জন্য। তারপর পরে আমাকে নিয়ে এই পুলিশটা নিয়ে, পুলিশের একটা অফিস আছে, পুলিশের একটা ক্লাব আছে, ক্লাবে নিয়ে আমাকে রাখলো 3-4 ঘন্টা। পরেও পুলিশের বউকে ফোন দিছে আমাকে নেওয়ার জন্য, ওনা পুলিশের বাসায় নিয়ে গেছে। তো তাদের বাসায় আমি প্রায় 3-4 সপ্তাহ, 1 সপ্তাহের মতো ছিলাম, 1 সপ্তাহের মতো পুরাই ছিলাম। তো পুলিশটাকে সবকিছু ভেঙে চুরে বলছি আমি। পুলিশ আমাকে নিয়ে আমাকে জিজ্ঞেস করছে, তুমি কোনো কাজ কাম করবা? আমি বলছি যে হ্যাঁ, আমাকে কোনো কাজ কাম করতেই তো হবে, আমি কই যাব, আমার তো আর বাপ মা নাই। পরে আমাকে বলল, ঠিক আছে, তোমাকে একটা বাসায় কাজের দিয়ে দে। আমি বললাম আচ্ছা ঠিক আছে দেন। তো একটা পুলিশেরই আর কি বাড়ি, অনেক বড়, তাদের বাসায় রান্নার কাজে দিয়েছে, আমি তো রান্না করতে পারি না। তো একদিন থেকে ওনার বাসা থেকে আবার চলে আসছে, পুলিশের লগে আমি এসে পড়ছি, আমাকে নিয়ে আসছে। পরে আমাকে এনে আবার 3-4 দিন রাখছে, রাখার পরে বলছে যে তুমি কি বিদেশ যাবা? আমি বলছি হ্যাঁ যাব, আমাকে যদি পাঠাই দেন ভালো বাসা কাজ কামে, আমি যাব। পরে পুলিশটা আমাকে 3-4 দিন পরে এই ইয়াতে বনানী না, উত্তর একটা অফিস আছে, কয় নাম্বার জানি রোড, সেটা সঠিক মনে নেই আমার, ওখানে নিয়ে গেছে। হ্যাঁ, ওখানে নিয়ে অফিসে নিয়ে সবকিছু ভেঙে চুরে বলছে। আমিও সবকিছু বলছি যে আমি এমন এমন, বাবা মা নাই, এক বাসায় ছিলাম, ওখানে বড় হয়েছি, যে কোনো কারণে ওখান থেকে চলে আসছে। কি করছে ওরা তারপরে আপনার সাথে? অফিসের লোকজন পাঠাইছে আপনাকে? না, অফিসের লোকজন সবকিছু বলছি আমি। পরে তারা অনেক ভালোই ছিল। পরে আমার কাগজপত্র করলো, পাসপোর্ট বানাইলো, কিভাবে করছে সেটা আমি জানি না। পরে পাসপোর্ট বানাইলো, সবকিছু গুলো 3 মাসের মধ্যে সবকিছু ওকে করে ফেলছে। পরে একদিন 9টা বাজে আমাকে, রাতে 9টা বাজে আমাকে যাদের বাসায় মানে ট্রেডিং দিতে দিছে, আমাকে ট্রেডিং সেন্টার থেকে আমাকে নিয়ে আসে এই যেই ইয়ার যে অফিসে যে ম্যানেজার, অফিসের ওই ম্যানেজারের বাসায় আমি ছিলাম। ম্যানেজারের বাসা থেকে আমাকে রাত্রে 9টা বাজে, রাতে 9টা বাজে আমাকে নিয়ে তারা আমাকে বললো আমার ফ্লাইট হয়ে গেছে, আমি চলে যাব বিদেশ। পরে আমাকে নিয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকাই দিয়ে আমাকে চলে আসলো। তারা চলে আসছে, তারা ভিতরে ঢুকতে পারে নাই। তো কাগজপত্র সবকিছু দিয়ে আমি 10টা বাজে প্লেনে উঠছি, তালাই দিল। ওখানে ভালোই ছিলাম। কোথায়, কোন দেশে গেছিলেন? সৌদি আরবে গেছিলাম। কয় বছর ছিলেন ওখানে? 3 বছরের কাছাকাছি। তারপর আপনি দেশে আসলেন কেন? তো ওখানে ছিলাম, ওখানে কাজ কাম করছি, ওনার অনেক ভালো ছিল। ওখানে গিয়েও সবকিছু বলছিলাম যে বাবা মা নাই, কেউ নাই। তো তারাও আসতে দিত না, তারা বলতো না, আমাকে নাকি তারা অনেক আদর, মানে মেয়ের মতো দেখছে, তারাই আমাকে বড় করবে, বিয়ে শাদী সব তারাই দিবে। তা আমি আর কি রাজি ছিলাম না। পরে
মোবাইলের মধ্যে ওর আব্বুর সাথে, মেয়ের আব্বুর সাথে পরিচয় হইলো। মোবাইলে কথা বলতেন? হ্যাঁ, কথা বলছি। তখন সে বললো আমাকে চলে আসতে, আমাকে নাকি বিয়ে করবে। মানে সৌদি আরব থেকে বাংলাদেশের ছেলের সঙ্গে পরিচয়, তারপরে চলে আসলেন বিয়ে করতে তাকে? তারপরে চলে আসছি আমি 1 মাস পরেই, আমি পুলিশের কাছে ধরা দিয়ে আমি চলে আসছি। কত বছর হলো চলে আসছেন বাংলাদেশে? 4 বছর। সংসার করতেছেন ভদ্রলোকের সাথে? হ্যাঁ সংসার চলতেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কোথায় আসছে আজকে উনি? হ্যাঁ আসছে। ওকে, ওনাকে একটু নিয়ে আসি। আপনার ছেলে মেয়ে কয়জন? একটা মেয়ে। একটা মেয়ে। ওনার হাজবেন্ড একটু ভিতরে নিয়ে আসো তো। খুব ভালো, কিন্তু কথা হচ্ছে যে আপনার হাজবেন্ডও কি চেষ্টা করে নাই 4 বছর ধরে? ওনাকে বলেন নাই পরিবার? চেষ্টা করে না বলতে, অনেকে বলছে আমাকে নিয়ে যাবে, হ্যাঁ, এই কুষ্টিয়া রান্নাকর কদমতলা নিয়ে যাবে আমাকে, কিন্তু টাকার কারণে যাইতে পারিনি। এটা কোনো কথা? এই সামান্য কয়েকটা টাকার জন্য যেতে পারেন নাই? এখন থাকেন কোথায় আপনি? ঢাকাতে থাকেন? আমি নারায়ণগঞ্জে থাকি। নারায়ণগঞ্জে থাকেন। আসসালামু আলাইকুম। আসুন। নাম কি আপনার? মোহাম্মদ সুমন। সুমন। আপনার স্ত্রী উনি? জি সংসার 4 বছরের? জি। আচ্ছা, মোবাইলে পরিচয় না সৌদি আরবে থাকা অবস্থায়? ছেলে মেয়ে আছে? একটা মেয়ে আছে। নিয়ে আসছেন সাথে করে? জি। তো ওনার ব্যাপারে চেষ্টা করেন নাই কেন? ওনার তো গ্রামের নাম মনে আছে, সবকিছু মনে আছে। আমি চেষ্টা করি, আমি অ্যাকচুয়ালি একটু ভয় পাচ্ছিলাম আর কি, যে ওখানে গিয়ে কাকে পাবেন না পাবেন। যদি আচ্ছা, যদি পাইও বাটটা যদি না মেনে নেয় আর কি, একটু এই আর কি। এখন প্রশ্ন হচ্ছে আসলে মেনে নেওয়ার মতো কে আছে বলেন তো? আপনার বাবা মারা গেছে, আপনার মা তো চেষ্টা করেছিল আপনাকে নেওয়ার জন্য, তখন আপনি যান নাই। চাচা চাচি তারা তো হয়তো বা আছে। তারপরে যে 2 ভাই ভাইয়ের কথা আছে। বললেন, কি যেন নাম বললেন? হিরু আর বিরু। হিরু বিরু, এরাও তো যদি সৎ ভাই হয় তাহলে তো কেমন হয়ে গেল। আচ্ছা, পিতার নাম কি ছিল আপনার? চাদু। চাদু। আর মায়ের নাম? শেফালি বেগম। শেফালি বেগম। গ্রামের নাম হচ্ছে রানাকর কদমতলা, জি কুষ্টিয়া। আপনার হাতে একটা জন্মদাগ আছে না? জি। এখন এটা বলার মতো কে আছে? আপনার বাবাও বেঁচে নাই, মাও বেঁচে নাই। মা তো বেঁচে আছে, কিন্তু মা তো দূরে আছে। মা বেঁচে আছে কিনা সেটাও তো জানি। সেটাও তো জানেন না, সেটাও জানেন না। ফ্যামিলির ভিতরে একজন তো আছে। হুম। মানে ওর ফ্যামিলি। আপনি জাস্ট কি চাচ্ছেন? যে একটা পারিবারিক পরিচয় বের হোক, তাই তো? এছাড়া আর কিছু না। জি না। আপনি কি করেন ভাইজান? আমি রিক্সা চালাই। রিক্সা চালান। রিক্সা চালায় কোথায় রিক্সা চালান? নারায়ণগঞ্জে? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে রিক্সা চালান। কত বছর? আজ এই যে এখানে আসার পর থেকেই আর কি। 4 আচ্ছা। বছর ধরে আর কি। 4 বছর ধরেই চালান। সংসার চলে এই টাকা দিয়ে? ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। রিক্সা কি আপনার নিজের না? জি না, ভাড়া চালাই। ভাড়া চালান। কত টাকা থাকে মাসে? আচ্ছা, থাকে ইনশাআল্লাহ দৈনিক 800-900 টাকা নিজের কাছে থাকে? না, নিজের কাছে থাকে না, জমা দিয়ে 220 টাকা জমা দিয়ে 600-700 বা কোনোদিন এই দিয়ে 500। সংসার চলে? আল্লাহর রহমতে চলে আর কি। চলে মোটামুটি আর কি। যাই হোক, আপনি তো বিদেশ থাকতে এর চেয়ে বেশি কামাইতেন। বিদেশ থাকতে কামাইতে কি হয়েছে? বিদেশে তো টাকা পয়সা আমি কিছু আনতে পারিনি। হ্যাঁ, আমি তো না বলে চলে তারপর দিন আসছি। শেষে সংসার পরিবার তো একটা ইম্পর্টেন্ট বিষয়, খুব জি। গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে মহিলাটা আর কি ভালো অনেক। আপনি জানতেন উনি রিক্সা চালায় যখন? না, বা আমি না, আগে আমি যখন রাজমিস্ত্রি কাজ করছিলাম। করতাম। পরে আচ্ছা। ওরে আনার পর থেকে আমি এখানে চলে আসি। আগে আমার বাড়িতে ফ্যামিলিগতভাবে না আচ্ছা। মেনে নেওয়ার কারণে আমি এখানে চলে ও আসি। এসে তারপরে হচ্ছে ও ফ্যামিলি তো মানে নেই ওকে? না, এখন মানছে। এখন মানছে। তো তারা সবকিছু সবাই ঠিক বলে মানছে চলে না? যেতে। মানে এখন সবকিছুই ঠিকঠাক। মানে যাক। আমার মা বলতেছে যে ওখানে চলে যেতে, দেশের বাড়ি চলে যেতে, তো আমি বলতেছি দেশের বাড়ি গিয়ে কি করবো? ও, এক রাজমিস্ত্রি কাজ ছাড়া আমি আর কিছু পারেন না? করতেও পারবো না। ঠিক আছে, আল্লাহ ভরসা ভাই, মিলাই ঝিলাই থাকেন। আমরা দেখি চেষ্টা করি আপনার জন্য কেউ আসে কিনা। যেহেতু ঠিকানা আছে, যদি কেউ আপনার পাশে দাঁড়ায় অ্যাটলিস্ট পরিচয়টা নিয়ে, সেটা নিশ্চয়ই ভালো কিছু হবে। যদি মা বেঁচে থাকেন, ভাইরা যদি বেঁচে থাকেন, আমার মনে হয় যে এনারা আসলে তেমন কিছুই চান না। ওনারা শুধু চান যে অ্যাটলিস্ট তাদের পরিচয়টুকু বের হোক। আর কোনো কিছু বলার আছে না? সব বলেছেন? জি জি। না, বললাম তো। বলছেন না? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি এই বোনটিকে তার পরিবার বা আপন ঠিকানায় ফেরানোর জন্য। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।